আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। প্রিয় দর্শক, যে খবরটি আসছে সেটি হলো হঠাৎ করে আমেরিকা এবং ইসরায়েল ইরানের কয়েকটি টার্গেটে আক্রমণ করেছে। এর মধ্যে বলা হয়েছে তারা বন্দর আব্বাসের কয়েকটি অঞ্চলে ব্যাপক অ্যাটাক করেছে এবং হরমুজ প্রণালীতে ইরানের বেশ কিছু ছোট কিস্তি বলবো না, নৌকা বলবো না, জাহাজ বলবো, জাহাজ তো নয়, ছোট কিস্তিতে হামলা করেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে বেশ কজন আইআরজিসির সদস্য শাহাদাত বরণ করেছে এবং সিভিলিয়ানরাও প্রাণ হারিয়েছে। কয়েকটি সূত্র বলছে যে এর সঙ্গে সঙ্গে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে আমেরিকার অনেকগুলো আক্রমণকে ব্যর্থ করেছে এবং ইরান পাল্টা আক্রমণে আমেরিকার স্টিলথ ড্রোনকে ধ্বংস করে দিয়েছে। আল জাজিরার কয়েকটি খবরে বলছে যে ইরান শক্ত প্রতিরোধ গড়েছে, আবার আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিত আক্রমণ করেছে। পাশাপাশি কি বলবো, আল জাজিরার যিনি সাংবাদিক আলী হাসিম, তার টুইট অ্যাকাউন্টে তিনি বলেছেন যে ইরান বুঝে ওঠার আগে এই আক্রমণ নয়, ইরান পুরো বিষয়টিকে নজরদারি করেছে এবং ইরান আমেরিকা ইসরায়েলকে পাল্টা জবাবও দিয়েছে এবং আমেরিকা হয়তোবা সেই সংখ্যাটি বলছে না, আমেরিকারও বেশ ক্ষতি হয়েছে। আবার সেন্টকম, মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টকম বলছে যারা পুরো যুদ্ধ কন্ট্রোল করছে, যুদ্ধবিরতি মানেই বসে থাকা নয়, যুদ্ধবিরতি মানে হলো তাদের দায়িত্বশীল পর্যায়ে আক্রমণ সম্ভব। অর্থাৎ তারা বোঝাবার চেষ্টা করছে যে তারা যে আক্রমণটি করছে এটি যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি, এটি সীমিত আকারে আক্রমণ করা হয়েছে। দর্শক, এবার বিষয়গুলো আমি একটু খুলে বলি আপনাদের। আমি আপনাদেরকে সকালের লাইভে বলেছিলাম যে ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতায় প্রবেশ করেছে বেশ কিছু মুসলিম দেশ। এর মধ্যে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, কাতার, কুয়েত, মিশর, জর্দান এবং বাহরাইন সহ আরো দেশ, আরব আমিরাতও আছে। ট্রাম্প তাদেরকে নিয়ে এই মধ্যস্থতার কাজটি করেছিলেন এবং ইরান ছুটে গেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং স্পিকার সহ আরো কয়েকজন, অর্থাৎ ইরানের সর্বোচ্চ ডেলিগেটরা সেখানে 12 বিলিয়ন মার্কিন ডলার, যেটা কাতারে ফ্রিজ করে রাখা হয়েছিল আমেরিকার নির্দেশে, সেই টাকার বিষয়ে আলোচনা করতে এবং আমেরিকার সাথে বেশ কিছু বিষয় যেগুলো এখনো কনফার্ম আলোচনার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনি, সেই ব্যাপারে আলোচনা করার জন্য। তো এরই মধ্যে মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি তার বড় পোস্টে পুরো বিষয়গুলো বলছেন যে ইরানের সাথে তাদের চূড়ান্তভাবে যুদ্ধবিরতি এবং এই যে যুদ্ধ খেলা এটা পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। তো এই বিষয়টি তিনি পজিটিভলি পোস্ট করেছেন এবং মুসলিম দেশগুলোকে বলেছেন যে ইরানের সাথে আমাদের এই আলোচনাটি সফলতার দিকে যাচ্ছে এবং যুদ্ধ বন্ধ হবে। তবে যে মুসলিম দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তাদেরকে স্বীকৃতি দিতে হবে। এখানে মূল প্রশ্নটা তৈরি হয়েছে, নতুবা ইরানে হঠাৎ করে আক্রমণের কথা নয়। কিরকম বিষয়টি? আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করছে প্রথমে ইরানের সাগরে থাকা, অর্থাৎ হরমুজে থাকা তাদের বেশ কিছু নৌকোতে। আমেরিকা অভিযোগ করছে যে এখানে তারা মাইন পুঁতছিল এবং সেই মাইন পুঁতা জাহাজকে টার্গেট করেছে। আর ইরান বলছে যে এগুলো তাদের সামরিক কিস্তি ছিল যেগুলো হরমুজের নিরাপত্তার কাজ করছিল, কোনো মাইন পুঁতছিল না। অর্থাৎ আমেরিকা মিথ্যে অভিযোগ তুলে এই হামলাটি করেছে ইসরায়েলের পরামর্শে। পাশাপাশি বন্দর আব্বাসের কয়েকটি অঞ্চলে ব্যাপক যুদ্ধবিমান এবং ড্রোনের মাধ্যমে হিট করেছে আমেরিকা, সেখানেও মোটামুটি ক্ষতি হয়েছে। তবে আমেরিকার সেন্টকম বলছে এটি সীমিত আকারে হামলা, বড় হামলা নয়, কারণ যে টার্গেটগুলোতে হিট করেছে বন্দর আব্বাসের আশপাশে এগুলো ছিল ইরানের কি বলবো যে মিসাইল লঞ্চিং সেন্টার। এটাকে তারা বলছে যে এখান থেকে ইরান তার মিসাইল বা ড্রোন লঞ্চ করে থাকে এবং সেই টার্গেটে আমেরিকা হিট করেছে। তবে ইরান বলছে এখানে তাদের খুব বড় রকম ক্ষতি হয়নি এবং আমেরিকাকে পাল্টা তারাও অ্যাটাক করে, অর্থাৎ ইরান বলছে যে আমরা নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করে আমেরিকা এবং ইসরায়েলের আমাদের শত্রুদের আক্রমণকে মোকাবেলা করেছি। মানে টোটাল আক্রমণ হয়তো মোকাবেলা করতে পারেনি, বাট তারা দাবি করছে যে তারা বড় বড় আক্রমণগুলোকে মোকাবেলা করেছে। এবং বলা হচ্ছে যে 6 সপ্তাহ পর
এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ ইরানে আমেরিকা যে হামলাটি করেছে সেখানে তাদের ড্রোন লঞ্চিং এবং মাইন পোতা যে জাহাজ, এগুলোকে মূলত আমেরিকা টার্গেট করেছে। প্রশ্ন হলো, যখন যুদ্ধবিরতি চলছে তখন এই কাজটি কি করে করলো তারা? তার মানে যুদ্ধবিরতির মধ্যে আজ সকালে আমি লাইভে যে খবরটি দিয়েছিলাম যে আমেরিকা বারবারই প্রতারণা করতে পারে বা করছে, এটা ইরান দাবি করছে, এবং আজকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আমেরিকা আবার তার চেহারা দেখালো। অর্থাৎ তৃতীয়বার আলোচনা চলাকালীন সময় ইরানে আবারও আমেরিকা হামলা করেছে, এবং এটি প্রমাণ করে আমেরিকা শান্তিপূর্ণ সমাধান চায় না। কে বলছে? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। তারা বলছে যে আমরা এটার শক্ত জবাব দেব, অর্থাৎ যে কোনো সময় আমরা ইরানের পক্ষ থেকে আমেরিকার উপর পাল্টা আঘাতের খবর পেতে যাচ্ছি, এটা কনফার্ম। এবং ইরান বলছে যে আমরা আমাদের উপর যারা আক্রমণ করেছে তাদেরকে ছেড়ে দেব না। আর আমেরিকার মার্ক রুবিও বলছেন, তিনি আজকে দিল্লির সফরে আছেন, তিনি বলছেন ইরানকে হরমুজ ত্যাগ করতেই হবে। অথচ ট্রাম্প ইরানকে বলেছে যে তোমরা টোল নিও না, বাট অন্য কিছু নামে নিয়ে আমার ফেস সেভিং দাও। এখন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলছে ইরানকে হরমুজ ছাড়তে হবে, এবং যদি না ছাড়ে এরকম হামলা তারা আরো করবে। বিষয়টি আসলে কি? আবার ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা ইরানের ইউরেনিয়াম ছাড়বো না, আমাদেরকে যে কোনো ভাবে এই ইউরেনিয়াম ইরানকে দিতেই হবে। অথচ আগের পোস্টে বলছে কি, আগের খবরে কি বলছে ট্রাম্প? আমেরিকা না হোক অন্য কোনো দেশের হাতে দিলেও চলবে, সেটা চীন হলেও চলবে। এই পরিস্থিতিতে এখন দু দেশের মধ্যে এই পরিস্থিতি আবার যুদ্ধের দিকে যাচ্ছে, এটা বলা যাচ্ছে। পাশাপাশি ইরান যে বলছে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউজ করেছে নতুন ধরনের, এতে করে আমেরিকার বেশ কয়েকটি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে ইরান। দর্শক, এখন আসি আমরা একটু ইন্টারনাল কিছু খবরে। আসলে কি হয়েছে? যখন ডোনাল্ড ট্রাম্প মুসলিম রাষ্ট্রগুলোকে বলেছিল, সৌদি আরব, কাতার, কুয়েত সহ বাকি দেশগুলোকে বলেছিল তোমরা ইসরায়েলকে স্বীকৃতি দাও, আব্রাহাম অ্যাকর্ড অনুযায়ী তোমরা ইসরায়েলকে স্বীকৃতি দাও। সৌদি আরব কাল রাতে জানিয়ে দিয়েছে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। সৌদি আরব যখন জানিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাকি দেশগুলো একই সিদ্ধান্ত গ্রহণের কথা আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। এই খবরে চেতে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে যে আমেরিকা ইসরায়েল ইরানে এই হামলাটি করার পেছনে মূল কারণ এটি হতে পারে যে বাকি মুসলিম দেশগুলো কেন ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। কারণ বিবি হচ্ছেন তো, আমাদের গ্রাম অঞ্চলে বিবি বলা হয় স্ত্রীকে বা দাদিকে। বিবি ফাতেমা, আমার ফুফুদেরকে দেখতাম ডাকতো বিবি ফাতেমা। তিনি মারা গেছেন আমার ফুফু, যদিও, তার জন্য দোয়া করবেন। তো বিবি হলো নেতানিয়াহুর ডাক নাম। মিস্টার ট্রাম্প তিনি বিবিকে কথা দিয়েছিলেন আরবের কাছ থেকে স্বীকৃতি এনে দেবেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আরবের কাছ থেকে স্বীকৃতি এনে দেওয়ার জন্য ট্রাম্প এত ব্যস্ত কেন? কেন ট্রাম্প ইসরায়েলের শর্ত মেনে আরবকে চাপ দিচ্ছে বা আরবকে শিক্ষা দেবার জন্য ইরানে হামলা করছে? বিষয়টা কি আসলে? ট্রাম্প তৃতীয় দফা আলোচনা চলাকালীন এবং নিজে যখন বলছেন যে এই আলোচনার মাধ্যমে একটি সমাধানের পথ আমরা খুঁজে পেয়েছি, তখন তিনি আক্রমণটা করে আবারও পৃথিবীকে, মধ্যপ্রাচ্য, মিডল ইস্টকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন বা নিয়ে গেলেন। এখন ইরান যখন আবার মার্কিন জাহাজকে বা ইসরায়েলকে টার্গেট করে হিট করবে, তখন কি ঘটবে? পাশাপাশি আমেরিকা যে হামলা করলো ইরানে, কোন দেশের কোন ঘাঁটি ব্যবহার করেছে এটা এখনো ফ্ল্যাশ করেনি ইরান। বলা হচ্ছে এই টার্গেটগুলোতে ইরান আক্রমণ করতে পারে, কারণ ইরান কথা দিয়েছে যেই দেশ আমার শত্রুকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে সেই দেশ আক্রান্ত হবে। এখন আমরা দেখতে চাই কোন দেশ স্বীকৃতি সুযোগটি তৈরি করে দিল কারা আক্রান্ত হয়। পাশাপাশি IRGC যে 4 জন বা আরো বেশি সদস্য নিহত হয়েছে, এটার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান বলছে শত্রুরা আলোচনার চলাকালীন সময় পেছন থেকে আক্রমণ করেছে, যদিও আমরা
সেই আক্রমণ ব্যর্থ করে দিয়েছে, কিন্তু আমাদের যেইটুকু ক্ষতি হয়েছে বা যারা জীবন দিয়েছে সেই রক্তের বদলা আমরা নিতে যাচ্ছি। এখন আমেরিকা কি করবে, এটি আমরা আজ বিকেল বা সন্ধ্যার পরের আপডেট আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। মাত্র 1 মাস আগে ভারত সম্পর্কে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 23 এপ্রিল ভারতকে তিনি নরক কুণ্ড বলে মন্তব্য করেছিলেন। একসময় মোদীকে পরম বন্ধু মানা ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক, পরে বাণিজ্য শুল্ক ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক জটিল এবং বড় ধরনের টানাপোড়েনের রূপ নেয়। কিন্তু ইরান যুদ্ধে বড় ধরনের ধরা খেয়ে চীন থেকে শূন্য হাতে ফিরে চীনকে দমানোর জন্য ট্রাম্পের শেষ ভরসা কোয়াডের যখন যায় অবস্থা, ঠিক তখনই মিস্টার আনপ্রেডিক্টেবল খ্যাত ট্রাম্প নিজে 180 ডিগ্রি ঘুরে গেলেন। দিল্লির সঙ্গে ক্ষতিগ্রস্ত সম্পর্ক ঝালাই করতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠালেন ভারতে। নিজে টেলিফোনে ঘোষণা করলেন ভারত যা চাইবে তাই পাবে। ট্রাম্পের এমন ঘোষণার পর কূটনৈতিক মহলের বড় প্রশ্ন, ভারত যুক্তরাষ্ট্রের কাছে ঠিক কি কি চায়? বাণিজ্য, প্রতিরক্ষা, ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, এসব শব্দগুলো দেশ দুটির কূটনীতিকদের মুখে প্রকাশ্যই শোনা যায়, কিন্তু যেগুলো শোনা যায় না কিংবা তারা প্রকাশ্যে বলেন না, সেগুলো নিয়ে চলে ট্র্যাক টু ডিপ্লোমেসি কিংবা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র বলছে, জিনিসপত্র কেনা বেচা, রাশিয়া, চীন, ইরান ইস্যু, ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, এসব দৃশ্যমান ও বহুল আলোচিত ইস্যুর বাইরেও যুক্তরাষ্ট্রের কাছে ভারতের আরো একটি বড় ইস্যু আছে। আবার ভারতেরও যুক্তরাষ্ট্রের কাছে একটি চাওয়া আছে, সেটি হলো মিয়ানমারের রেয়ার আর্থ। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশের একটি ইস্যু নিয়ে দেশ দুটির মধ্যে সমঝোতা পুরোপুরি হয়নি। ইস্যুটি হলো বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও জঙ্গিবাদ ইস্যু, যেটাকে নিজেদের নিরাপত্তার জন্য এই মুহূর্তে অন্যতম বড় ইস্যু হিসেবে দেখছে ভারত। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, দক্ষিণ এশিয়াতে নিজেদের প্রভাব ভালোভাবে প্রতিষ্ঠার শর্তে পরিষ্কারভাবে বললে বাংলাদেশ ইস্যুতে ভারতের নীতির প্রতি মার্কিন সমর্থন থাকবে এবং ট্রাম্প প্রশাসন দিল্লিকে এই ব্যাপারে সাহায্য করবে, এমন থার্ড পার্টি লিভারেজ ডিপ্লোমেসিতে এক ধরনের সমঝোতা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে। দিল্লির কূটনীতিকরা মনে করেন, ভারত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ইস্যুগুলো, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশ চীন সম্পর্কে বেশ কিছু নাটকীয় পরিবর্তন দেখা যেতে পারে। প্রশ্ন হলো, কেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতেও ভারতের সাথে এক হয়ে যাচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বহু হেডলাইন হয়েছে, কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কে গত 1.5 বছরে বহু চড়াই উতরাইও দেখা গেছে। আন্তর্জাতিক সম্পর্কের কূটনীতিতে কোনো স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র থাকে না, কেবল স্থায়ী জাতীয় স্বার্থই শেষ কথা। সেটি স্পষ্ট হয়ে উঠেছিল যখন 2025 সালের মাঝামাঝি সময়ে ট্রাম্প প্রশাসন ভারতের উপর 25% পারস্পরিক শুল্ক এবং রাশিয়ার কাছ থেকে সস্তায় অপরিশোধিত তেল আমদানির দায়ে আরো 25% অতিরিক্ত শুল্ক সহ মোট 50% শুল্ক চাপিয়ে দিয়েছিল। এই অর্থনৈতিক সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যকার রাজনৈতিক বিশ্বাস ও দ্বিপাক্ষিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মাঝখানে সেই উত্তপ্ত সম্পর্কের আগুনে বড় ঘি ঢেলেছিল 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংক্ষিপ্ত কিন্তু তীব্র সামরিক সংঘাতের পর ট্রাম্পের ভূমিকা নিয়ে দিল্লি যখন গভীর অসন্তোষ প্রকাশ করেছিল। গত বছরের এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরের পাহেলগ্রামে একটি ভয়াবহ হামলায় 26 জন হিন্দু পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এরপর 7 মে ভারত পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালায় এবং দুই দেশই নিজেদের বিজয়ী দাবি করে যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে ডোনাল্ড ট্রাম্প নিজেকে জাহির করার চেষ্টা করলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন এবং ট্রাম্পের ভূমিকাকে খাটো করে দেখান। বিপরীতে পাকিস্তান ট্রাম্পের প্রশংসা করে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ারও দাবি তুলেছিল। কূটনৈতিক দূরত্ব আরো বেড়ে যায় যখন 2025 সালের জুন মাসে ট্রাম্প
হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে এক নজিরবিহীন মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান এবং সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধানকে একসাথে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের আচমকা পাকিস্তানমুখী নীতি এবং বেইজিং এর সাথে ট্রাম্পের সাম্প্রতিক উচ্চ প্রোফাইল বৈঠকের কারণে দিল্লি বেশ অস্বস্তিতে পড়েছিল। কিন্তু 24শে মে ভারতসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর হেডলাইন পুরোপুরি পাল্টে গেছে। সেই হেডলাইন হলো, মোদীকে আবার বন্ধুর সম্বোধন করলেন ট্রাম্প। রবিবার দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত হয়েছিল আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের মাঝেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করেন ট্রাম্প। টেলিফোনে ট্রাম্প কি বলছেন তা শোনানো হয় লাউড স্পিকারে। ট্রাম্প বলেন তিনি ভারতকে ভালোবাসেন, প্রধানমন্ত্রীকেও ভালোবাসেন। আরো বলেন মোদী মহান। শুধু তাই নয়, ট্রাম্প আরো বলেছেন ভারত যা চাইবে তাই পাবে। এরপর কূটনৈতিক ও আন্তর্জাতিক মহলে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে। এক, হঠাৎ ট্রাম্প কেন এমন 180 ডিগ্রি ঘুরে গেলেন? 2, ভারত আসলে কি কি চায়? বিশেষ করে প্রকাশ্যে যেসব বিষয় নিয়ে কথা হচ্ছে তার আড়ালে কি এমন কোনো বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা বা সমঝোতা হয়েছে? এই দুটি প্রশ্নের উত্তর জানতে একটু পিছনে ফিরে যেতে হবে। টাইমস অফ ইন্ডিয়া এবং দ্য টেলিগ্রাফের অনলাইনের খবরে বলা হয়েছে 2025 সালের সেপ্টেম্বর মাসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি গোপন বৈঠক হয়েছিল। ব্লুমবার্গ এই খবরটি প্রথম প্রকাশ করেছিল। ওই বৈঠকে অজিত দোভাল ট্রাম্প প্রশাসনের অনমনীয় ও আক্রমণাত্মক শুল্ক নীতির বিরুদ্ধে ভারতের অনড় অবস্থান এবং বাংলাদেশ ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিতে ভারতের চাওয়া বলে তুলে ধরেছিলেন। যুক্তরাষ্ট্রের মাথায় তখন ছিল শুধু বাণিজ্য শুল্ক আর যে কোনো মূল্যে ভারতকে রাশিয়ার কাছ থেকে দূরে রাখা। আর ভারত তখন একসাথে লড়ছিল বাংলাদেশ ইস্যু আর মার্কিন শুল্ক নিয়ে। 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশটির সাথে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। দর্শক, দক্ষিণ এশিয়ায় ভারত চীনের সাথে পাল্লা দিয়ে যে ভূর রাজনীতি করত তাতে বড় রকমের ছেদ পড়ে। বিশেষ করে ভারতের চিরশত্রু পাকিস্তানের প্রভাব বাড়ে বাংলাদেশের উপর। অন্যদিকে বাংলাদেশের উপর ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের মিত্র বলে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রভাব সবচেয়ে বেশি বাড়ে ইউনূসের আমলে। 2025 সালের মধ্যে ভারত, ওমান, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সাথে মাদার অফ অল ট্রিটি করে আমেরিকার বাণিজ্য শুল্ক ইস্যুটি খানিকটা সামাল দেয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশেও নির্বাচনের মাধ্যমে ভারত বিরোধী ইউনূস সরকার চলে যায়। নির্বাচনের আগেই বাংলাদেশ ইস্যু নিয়ে, বিশেষ করে দেশটিতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বৈঠক হয়েছিল। কিন্তু তখন যুক্তরাষ্ট্র ভারতের পক্ষে সায় দেয়নি। পরিষ্কারভাবে বললে রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার পক্ষে ছিল যুক্তরাষ্ট্র প্রশাসন, কিন্তু ভারত ও আওয়ামী লীগ তাতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হয়। প্রায় একই সময় ফেব্রুয়ারিতে মার্কিন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়ে এবং বিশ্ব বাজারে তেলের সরবরাহ ব্যাহত হয়ে দাম মারাত্মকভাবে বেড়ে যায়। এই সংকটের মুখে মার্কিন প্রশাসন বুঝতে পারে ভারতকে রাশিয়ার তেল কেনা থেকে পুরোপুরি বিরত রাখা সম্ভব নয়, কারণ তা বিশ্ব বাজারে জ্বালানি তেলের সংকটকে আরো তীব্র করবে। ফলে বাধ্য হয়ে মার্কিন সরকার 2026 সালের 6 মার্চ এবং পুনরায় 17 এপ্রিল ভারতকে রাশিয়ার তেল কেনার জন্য বিশেষ শুল্ক ছাড় মঞ্জুর করে। আর ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্য মিত্রদের কাছে কোণঠাসা হয়ে শেষ পর্যন্ত চীন সফরে যান ট্রাম্প। সেখানে গিয়ে বোয়িং বিমান বেচা ছাড়া আর তেমন কোনো সাফল্য না পেয়ে নিজের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠান দিল্লিতে। কারণ এর মধ্যে ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কারণে চীনকে ঠেকানোর জন্য আমেরিকা যে কোয়াড বানিয়েছিল সেটির মরণ ঘটতে চলেছে ভারতের অনীহার কারণে। কোয়াড অস্ত্রে শান দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অত্যন্ত বিশ্বস্ত ও কট্টর চীন বিরোধী হিসেবে পরিচিত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত 23 মে থেকে 4 দিনের সফরে আসেন ভারতে। তিনি একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। দিল্লিতে মার্কো রুবিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে অত্যন্ত সংবেদনশীল কিছু বৈঠক করেন। 24 মে হায়দ্রাবাদ হাউসে ডক্টর এস জয়শঙ্করের সাথে রুবিওর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা হয়। বৈঠকটি বেশ লম্বা হওয়ার কারণে মাঝখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ সেরে নেন। এরপর রুবিও লম্বা একটি বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে প্রধান আলোচ্য সূচি ছিল ভারতের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ায় তার আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীন ঠেকাও বা ড্রাগন নীতির বাস্তবায়ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই বৈঠকের কথা জানিয়ে লিখেছে, দুই দেশের দ্বিপাক্ষিক কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং কৌশলগত প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। দোভাল আর রুবিওর মধ্যে যে আলোচনা হয়েছে তার ভিত্তি হলো ট্রাস্ট, যার পুরো নাম হলো ট্রান্সফর্মিং দ্য রিলেশনশিপ ইউটিলাইজিং স্ট্র্যাটেজিক টেকনোলজি। এই ট্রাস্ট উদ্যোগটি মূলত 2025 সালের ফেব্রুয়ারিতে মোদির ওয়াশিংটন সফরের সময় ঘোষিত হয়েছিল। এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে যৌথভাবে উন্নত সামরিক সরঞ্জাম উৎপাদন, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ টহল জোরদার করার বিষয়ে ঐকমত্য হয়েছে। দোভালের সাথে বৈঠকে কাউন্টার টেরোরিজম বা সন্ত্রাসবাদ দমন সহযোগিতার উপর বিশেষ জোর দেওয়া হয়। দোভাল পাকিস্তানের নাম উল্লেখ করে মার্কিন পক্ষকে জানান, সীমান্ত পারের সন্ত্রাসী নেটওয়ার্কগুলো এখনো অত্যন্ত সক্রিয়। এই প্রসঙ্গে আলোচনা হয়েছে বাংলাদেশ ও দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে। দর্শক, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন প্রভাবের কথা এখন ওপেন সিক্রেটের বিষয়। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি না থাকায় এবং পাকিস্তানপন্থীদের তৎপরতা বাড়ায় ভারতের আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। দিল্লির মতে, বাংলাদেশে একটি ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য কট্টরপন্থী দলগুলোর বিপরীতে আওয়ামী লীগ সহ অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর টিকে থাকা খুবই দরকার। ভারত সফরে পাকিস্তান ইস্যুতে মার্কো রুবিও সরাসরি মন্তব্য করেছেন, বলেছেন, অন্য কোনো দেশের সম্পর্কের ইস্যুতে ভারতের সাথে সম্পর্ক নির্ধারিত হবে না। আবার ভারতের চিকেন স্নেকের কাছে বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ নিয়েও ভারতের উদ্বেগ আছে। অন্যদিকে ট্রাস্ট চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের চাওয়া হলো মিয়ানমারের রেয়ার আর্থ ইস্যুতে ভারত যেন যুক্তরাষ্ট্রকে সাহায্য করে। এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো ভবিষ্যৎ প্রযুক্তির জন্য প্রয়োজনীয় খনিজ সরবরাহ নিশ্চিত করা। দক্ষিণ এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামনের দিনগুলোর সবচেয়ে বড় মাথা ব্যথা হলো মিয়ানমারের রেয়ার আর্থ এলিমেন্ট, তার জন্য দরকার ভারতের সাহায্য। কূটনৈতিক সূত্রগুলো বলছে, কূটনৈতিক পরিভাষা যখন দুই পরাশক্তি বা দেশ নিজেদের আনুষ্ঠানিক বৈঠকের মূল আলোচ্য সূচির বাইরে কোনো তৃতীয় দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি